শ্রেণীর ছাত্ররা আজ তোমাদের সাথে দক্ষিণ আমেরিকা এই অধ্যায়টি আলোচনা শুরু করব। প্রথম পাতাতেই তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকা মহাদেশে কি কি বৃহত্তম বা দীর্ঘতম বা বিখ্যাত রয়েছে সেগুলোর পরিচয় আমরা পাচ্ছি। দক্ষিণ আমেরিকা মহাদেশে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ, পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এবং প্রাচীনকালের মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এখানে দেখো দক্ষিণ গোলার্ধে ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। তাহলে আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। এবার আমরা দেখে নেব এক নজরে দক্ষিণ আমেরিকা। অবস্থান মহাদেশটির উত্তরে 12 ডিগ্রি 28 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 55 ডিগ্রি 59 মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, আর পূর্বে 34 ডিগ্রি 50 মিনিট পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 81 ডিগ্রি 20 মিনিট পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এই মহাদেশটির সীমা আলোচনায় আসি। মহাদেশটির চারপাশ সাগর মহাসাগর দিয়ে ঘেরা। উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত। তাহলে সীমা এই অংশটা ভালোভাবে করে রাখবে। তাহলে উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত। উত্তর পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। তাহলে পানামা খাল দিয়ে বা পানামা খাল দ্বারা মহাদেশটি উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক হয়েছে। এই মহাদেশের প্রধান নদী আমাজন। এখানকার উচ্চতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া, যার উচ্চতা 6960 মিটার। এই মহাদেশে দেশের সংখ্যা 13টি। এই মহাদেশের বিখ্যাত শহর হচ্ছে রিও ডি জেনিরো, স্যান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো, বুয়েনাস এয়ার্স। এবার আমরা জেনে নেব লাতিন আমেরিকা কাকে বলে। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয়। 16 শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে। এদের মধ্যে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও ইতালিয়ানরা ছিল প্রধান। তাই এই অঞ্চলগুলিতে ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায়। এখানকার ভাষাগুলি মূলত প্রাচীন ভাষা ল্যাটিন থেকেই সৃষ্টি। বর্তমানে এই ভাষাগুলির মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা দেশগুলিতে প্রচলিত আছে। তাই এই অঞ্চলকে বলা হয় লাতিন আমেরিকা। তাহলে এখানে যারা ইউরোপীয় অধিবাসীরা 16 শতাব্দীর প্রথম দিক থেকে এখানে বসবাস শুরু করে, এদের মধ্যে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও ইতালিয়ানরা ছিল প্রধান। তাহলে এখানে কোন ভাষার প্রভাব? তাহলে এই সমস্ত ইউরোপীয় যারা এখানে চলে এসেছিল তাদের ভাষার প্রভাব দেখা যায়, এবং প্রাচীন ভাষা মূলত ল্যাটিন থেকেই এখানকার ভাষাগুলো সৃষ্টি হয়েছে। বর্তমানেও এই ভাষাগুলি মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে। তাই এই অঞ্চলকে বলা হয় লাতিন আমেরিকা। এবার আসবো দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। পশ্চিমের পার্বত্য অঞ্চল নিয়ে প্রথম আলোচনা করব। পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। অ্যাকনকাগুয়া 6960 মিটার, যার উচ্চতা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী হলো আন্দিজ। প্রথম আমরা জানি হিমালয়। আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বতবেষ্টিত মালভূমি রয়েছে, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম টিটিকাকা। এই মালভূমিতেই অবস্থিত টিটিকাকা হ্রদ, যার উচ্চতা 3810 মিটার, পৃথিবীর উচ্চতম হ্রদ। এবার আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, এই অংশটা আমরা জানবো। এই পার্বত্য অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ। এই অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এদের মধ্যে কিছু কিছু এখনও সক্রিয়। মাউন্ট চিম্বোরাজো এবং কটোপ্যাক্সি স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে এই পার্বত্য অঞ্চলটি আন্দিজ পার্বত্য প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ।
এখানে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে, এদের মধ্যে কিছু এখনও সক্রিয়, এবং এই অঞ্চলটি মূলত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। অঞ্চলটি মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চলে গড়ে উঠেছে। এর মধ্যভাগে প্রায় 1100 কিমি দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। তাহলে আটাকামা মরুভূমি, যেটা 1100 কিলোমিটার দীর্ঘ, এবং এই অঞ্চলটি, এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। পূর্বের উচ্চভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে। দুটি উচ্চভূমি বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর আমেরিকার কানাডিয়ান সিল অঞ্চলের সমসাময়িক। এই দুটো উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিখ্যাত। আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত, গড় উচ্চতা যার 800 মিটার। ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম, গায়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি বিস্তৃত। উচ্চভূমিটি উত্তর ও পূর্ব উপকূলের দিকে ক্রমশ ঢালু। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এই গায়ানা উচ্চভূমিতেই সৃষ্টি হয়েছে। বোরোইমা হলো এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি অবস্থিত। এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বান্ডাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে ম্যাটোগ্রাসো মালভূমি অবস্থিত। এই মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে। এরপর আসব মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অঞ্চল অবস্থিত। এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি। ওরিনোকো, আমাজন ও লা প্লাটা নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। তাহলে এই নামগুলো মনে রাখবে: ওরিনোকো, আমাজন ও লা প্লাটা নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। এদিকে লা প্লাটা, এটি পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই তিনের মিলিত প্রবাহ। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকার বিভিন্ন নামে পরিচিত। ওরিনোকো নদীর অববাহিকা ল্যানোস সমভূমি, অ্যামাজন নদীর অববাহিকা সেলভা সমভূমি, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা গ্রান চাকো সমভূমি, লা প্লাটা নদীর অববাহিকা পম্পা সমভূমি, এইসব নামে পরিচিত। এদের মধ্যে সেলভা সমভূমি হচ্ছে বৃহত্তম। আমাজন নদীর অববাহিকা সৃষ্ট এই সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে, এর নাম সেলভা অরণ্য। অপরদিকে ল্যানোস ও পম্পা সমভূমি হলো প্রকৃতপক্ষে তৃণভূমি অঞ্চল। এরপর দেখো নদ নদীর আলোচনায় প্রথমেই আমাজন নদী, যার উৎস আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ, মোহনা, উত্তর আটলান্টিক মহাসাগর। এর উপনদী হচ্ছে জুরুয়া, পুরুষ, জিঙ্গু, মদিরা। বিশেষ বৈশিষ্ট্য এই নদীর দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। নদী অববাহিকার আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে পৃথিবীতে বৃহত্তম। ওরিনোকো নদী উৎস হচ্ছে গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত, মোহনা আটলান্টিক মহাসাগর। উপনদী হচ্ছে ক্যারোনি, মেতা, জাপুরে। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরিনোকো নদী উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 900 মিটার। লা প্লাটা নদী, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসঙ্গে লা প্লাটা নদী বলা হয়। পারানা ও প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। এরপর আলাদাভাবে প্রায় 2400 কিলোমিটার পথ ও প্রবাহিত হওয়ার পর নদী দুটি মিলিত হয়েছে। পারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারানা নদী নামে আর্জেন্টিনা সমভূমির উপর দিয়ে আরও 1100 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে। এরপর উরুগুয়ে নদীর উত্তর পূর্ব দিক থেকে এসে পারানা নদীর সাথে মিলিত হয়েছে। তিনটি নদীর মিলিত প্রবাহ লা প্লাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। লা প্লাটা নদী মোহনা অঞ্চলে রিও ডি লা প্লাটা নামে পরিচিত। তাহলে মোহনা অঞ্চলের নাম হচ্ছে রিও ডি লা প্লাটা। এই মোহনা অঞ্চল বন্দর ও জলপথ পরিবহনে বেশ উন্নত। এখানকার নদ নদীর বৈশিষ্ট্যতে আসি। দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল। নদীগুলির বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ওরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।
আর এখানে আরও জানো এই অংশে আমরা জেনে নেব, আমাজন নদীর মোহনা অঞ্চলে বিপুল পরিমাণে স্বাদু জল সমুদ্রে মিলিত হয়, তাই আটলান্টিক মহাসাগরের ওই অঞ্চলে বেশ কিছু দূর পর্যন্ত সমুদ্রের জলের লবণতা কমে যায়। এরপর আসবো আমাজন, পৃথিবীর বৃহত্তম নদী। আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিলোমিটার। প্রতি সেকেন্ডে এখানকার জলপ্রবাহের পরিমাণ 2,09,000 ঘনমিটার। আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1,000-এরও বেশি। এই উপনদীগুলো বেশ দীর্ঘ, ভারতের গঙ্গা নদীর মতো। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী, এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় নেই। তাহলে আমাজন নদীতে একমাত্র আমরা তাহলে জানলাম কি অরিনোকো নদীতেই বদ্বীপ সৃষ্টি হয়েছে, কিন্তু আমাজন এত বড় নদী হওয়া সত্ত্বেও সেখানে কেন বদ্বীপ সৃষ্টি হয়নি তার উত্তর চাইলে তোমরা এই অংশটা ভালোভাবে বলবে। এরপর আসবো জলবায়ু। দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরের কিছুটা অংশ উত্তর গোলার্ধে অবস্থিত, ফলে মহাদেশটির উত্তর ও দক্ষিণ অংশে বিপরীত ধরনের ঋতু পরিবর্তন দেখা যায়। যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। এছাড়া মহাদেশটির জলবায়ুর বৈচিত্র্য অন্যান্য কারণগুলো নিম্নে আলোচিত হয়েছে। দেখো জলবায়ুর বৈচিত্র্যের কারণ। অক্ষাংশগত অবস্থান। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটি 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। দক্ষিণ আমেরিকার মহাদেশটি বেশিরভাগ অঞ্চল তাহলে কি হচ্ছে, উত্তর দিকে এখানকার যে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থা মহাদেশটির 70% তাহলে বেশিরভাগ অংশ তাহলে উষ্ণমণ্ডলে অবস্থিত, আর 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। আর এখানে জলবায়ুর বৈচিত্র্যের দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয়েছে সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। এই কারণে মহাদেশের উত্তরে এবং অভ্যন্তরভাগে সমুদ্রের প্রভাব সেভাবে পড়ে না। ভূমির উচ্চতা। প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা সারা বছর কম থাকে। সমুদ্র স্রোতকে জলবায়ুর বৈচিত্র্যের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল হয়। বায়ুপ্রবাহ এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। এবার আমাদের দেয়া আছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। এই অংশের আলোচনায় আমরা আসব। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক আছে, এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখো জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি দেওয়া রয়েছে। ধরো প্রথমেই দেওয়া আছে নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ সেলভা অরণ্য। এর অবস্থান হচ্ছে নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও অরিনোকো নদীর অববাহিকা। এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও সুরিনামের দক্ষিণাংশ। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য সারা বছর প্রায় একই রকম উষ্ণ ও আর্দ্র জলবায়ু এখানে থাকে। এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট, বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতে পারে না। এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল, রিজন অফ টুইলাইট নামে পরিচিত। তাহলে এখানটা গোধূলি অঞ্চল কাকে বলে?
তাহলে নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিত সেলভা অরণ্যের যে অংশ আছে সেখানে যে দেখা যায়, সেখানে কি কি গাছ জন্মায়? রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট, বাঁশ, বিভিন্ন ঘন সন্নিবিষ্ট গাছ জন্মায়। সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, তাই সেখানে এই স্থানকে গোধূলি অঞ্চল বলা হয়। এরপর হচ্ছে সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। এই তৃণভূমি অঞ্চল গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকায় দেখা যায়। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য: গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র এবং শীতকালে শীতল ও শুষ্ক। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই এখানে হয়ে থাকে। এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: সাভানা তৃণভূমি অঞ্চলের বিভিন্ন উচ্চতার লম্বা ঘাস, যার উচ্চতা প্রায় 4 মিটার। বিচ্ছিন্নভাবে শাল, সেগুন গাছও দেখা যায়। উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। ব্রাজিলের পূর্বাংশে এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আয়নবায়ুর প্রভাবে প্রধানত এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এখানকার স্বাভাবিক উদ্ভিদ বৈশিষ্ট্য: এখানে কি কি দেখা যায়? শাল, সেগুন, জারুল, মেহগনি ইত্যাদি বনভূমি এখানে দেখা যায়। ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। মহাদেশের পশ্চিমে আটাকামা মরুভূমিতে এই জলবায়ু দেখা যায়। এখানকার গ্রীষ্মকাল খুব উষ্ণ, শীতকাল শীতল। এই অঞ্চলটি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। এখানে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে বৃষ্টিহীন শুকনো জলবায়ুর জন্য এখানে গুল্ম, কাঁটা গাছ, ঝোপঝাড় এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক, শীতকালে বৃষ্টিপাত মাঝারি ধরনের হয়। এখানে বৃষ্টিহীন শীতকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা হয়। কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্যাকটাস, অ্যাকাসিয়া গাছ এখানে জন্মায়। শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দক্ষিণ চিলি এই জলবায়ুর অন্তর্গত। সারা বছরই এখানে সমভাবাপন্ন জলবায়ু থাকে। এখানে গাছপালার মধ্যে চিরসবুজ ও পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি দেখা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। আর্জেন্টিনা, উরুগুয়ের উত্তর পূর্বাংশের পম্পাস তৃণভূমি এই জলবায়ুর অন্তর্গত। এখানকার জলবায়ু প্রায় সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকাল বেশ উষ্ণ। এই তৃণভূমির ঘাসগুলো সাভানা তৃণভূমির মতো লম্বা নয়। নাতিশীতোষ্ণ জলবায়ু, যেটা মরু ও স্বাভাবিক, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। মরুভূমি প্রধান প্যাটাগোনিয়া অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকাল এখানে উষ্ণ ও শীতকাল শীতল। পশ্চিমা বায়ুর বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাত কম হয়। ঝোপঝাড় ও কাঁটা জাতীয় ঘাস দেখা যায় এখানে। পার্বত্য জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায়। এই অঞ্চলের উচ্চ অংশে অতি শীতল জলবায়ু এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে অপেক্ষিত কম উষ্ণ জলবায়ু দেখা যায়। এখানে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অধিক উচ্চস্থানে ঘাস, লাইকেন জন্মায়। পর্বতের ঢালে নিচের দিকে পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যায়। এরপর আমরা সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি এই অংশের আলোচনায় আসব। নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকে অধিকাংশ স্থান জুড়েই এই বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়। তাহলে এখানে বার্ষিক গড় উষ্ণতা কত থাকে দেখে রাখবে, 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে 1000 সেমিরও বেশি বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিত গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। তাহলে এই অরণ্যকে কী নামে পরিচিত? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নামে। আমাজন নদীর অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশেরও দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছতে পারে না, যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। এই অরণ্য বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির। দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাছি এবং মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক,
প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানা মাছ, কুমির দেখা যায়। তাহলে এক নজরে শেলবা অরণ্যে আমরা দেখতে পাই এর অবস্থান হচ্ছে যা 60% ব্রাজিলে, পেরুতে 13%, কলম্বিয়ায় 10% এবং ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার অংশবিশেষের অবস্থিত। তাহলে আমাদের এখানে একটা অংশ খুব মনে রাখতে হবে, এই যে অরণ্য এর অবস্থান কিন্তু আয়তনে ভারতীয় উপমহাদেশেরও দ্বিগুণ, সুতরাং এর পরিমাণ অনেক বেশি। এর আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাস এখানে। পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় বলে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির এখানে আবাসস্থল। এবার আসবো পম্পাস অঞ্চলে। পম্পাস স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত। এই তৃণভূমি অঞ্চল আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। এর আকৃতি অনেকটা আধখানা চাঁদের মতো। এর অবস্থান ও সীমা আর্জেন্টিনা উরুগুয়ের প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চল গঠিত। ব্রাজিলের দক্ষিণে সামান্য অংশ এর অন্তর্গত। এই তৃণভূমি অঞ্চল 30 ডিগ্রি দক্ষিণ থেকে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 54 ডিগ্রি পশ্চিম থেকে 65 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই তৃণভূমির উত্তরে গ্রান চাকো সমভূমি ও ব্রাজিল উচ্চভূমি, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি ও পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ অঞ্চল অবস্থিত। এখানকার ভূপ্রকৃতি ও নদ নদী। পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোহেস মৃত্তিকা দিয়ে গঠিত হয়েছে। তাহলে পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোহেস মৃত্তিকা দিয়ে গঠিত হয়েছে। এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায়। সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পারানা ও প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী। এই দুটি নদীর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পরিচিত হয়েছে। তাহলে লা প্লাটা নামে পরিচিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এখানকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় তাপমাত্রা 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, গড়ে 50 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয়। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে। তবে পূর্ব দিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার, ইউক্যালিপটাস গাছ দেখা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। তাহলে এখানকার গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে 20 থেকে 24 ডিগ্রি, শীতকালে হচ্ছে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, 50 থেকে 100 সেন্টিমিটার। কিন্তু দুঃখের বিষয় এখানে প্রচুর গাছপালা থাকলেও বর্তমানে পরিবহন কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। এখানে গাছ কী পাওয়া যায়? পপলার, ইউক্যালিপটাস গাছ প্রভৃতি দেখা যায়। কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা ও পরিমিত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনা এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানির দেশ হচ্ছে আর্জেন্টিনা এবং এই পম্পাস অঞ্চল এত পরিমাণ এখানে কৃষিকাজ হয়, একে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। পশুপালন। পম্পাস অঞ্চলের পশুপালনের উপযোগী এখানকার পশুচারণভূমিকে এস্টেন্সিয়া বলা হয়। অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাত অঞ্চলে ভেড়া পালন করা হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুগ্ধ উৎপাদনকারী গরু প্রতিপালন করা হয়। বুয়েনোস এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই বুয়েনোস এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয়। পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি বিদেশে রপ্তানি করা হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীর প্রধান স্থান অধিকার করে আছে। তাহলে এখানে
এখানকার অধিবাসীরা মূলত মাংস ও দুধের জন্য পশুপালন করে। আর এখানে যেহেতু বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু এবং কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া প্রতিপালন করা হয়। আন্দিজ পর্বতে কর্ডোবা অঞ্চল তাহলে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। মূলত 40%, আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই বুয়েনস এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয়। এখান থেকে বিভিন্ন বিভিন্ন যেমন গো মাংস, মাখন, পনির, চিজ, পশম প্রভৃতি এই যে পশু থেকে পাওয়া যায় এরকম জিনিস বিদেশে রপ্তানি করা হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে। এখানকার খনিজ সম্পদ ও শিল্প, এই অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, সেই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত কৃষিজাত দ্রব্য পাওয়া যায়। এইগুলোকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ অন্যান্য শিল্প গড়ে উঠেছে। পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। তাহলে এই হচ্ছে তোমাদের দক্ষিণ আমেরিকার অধ্যায়টা আলোচনা করা হলো। তোমরা এখান থেকে ভালোভাবে দেখবে, অংশগুলো ভালোভাবে পড়বে।